তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা অলরেডি শুরু করে দিয়েছো, কিন্তু কে কত নম্বর পেতে পারো, কোন সাবজেক্টে কত নম্বর পেতে পারো, পরবর্তী ডেস্টিনেশনটা তোমাদের কোথায়, কলেজে তোমরা কোথায় ভর্তি হতে পারবে, কোন কলেজটা তোমার প্রথম চয়েসে রাখবে, কোন কলেজটা তোমার দ্বিতীয় চয়েসে রাখবে, কোন কলেজটা তোমার তৃতীয় চয়েসে রাখবে। এই যে তোমাদের যে থিঙ্কিংটা, তোমাদের থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে অর্থাৎ তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমি এখানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ভর্তির যোগ্যতা সহ অন্যান্য যে প্রিভিয়াস ইয়ারের যে তথ্যগুলি ছিল সেই তথ্যগুলি দেখার চেষ্টা করবো। এখানে কারেন্ট কিছু অর্থাৎ সাম্প্রতিক কিছু তথ্য এখানে তোমরা পাবা। আমার এই ভিডিওটি দেখার পরে তোমরা ডিসাইড করতে পারবা যে আসলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ তোমার জন্য কতটা উপযুক্ত, বা আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে তোমার কত নম্বর চয়েস লিস্টে রাখা উচিত, বা তুমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়তে পারবা কিনা, বেশ কিছু রেস্ট্রিকশনও রয়েছে। এই সব মিলে তুমি গুড একটা ডিসিশন নিতে পারবা কলেজ চয়েসের ক্ষেত্রে আদমজী কলেজকে তুমি কোথায় রাখবা। তো এই ভিডিওতে আমরা টোটাল 5টি সেশন দেখার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ 5টি সেশন। একটি হচ্ছে ভর্তির যোগ্যতা ও আসন সংখ্যা, তুমি যে কলেজে ভর্তি হবা এই কলেজের ভর্তির যোগ্যতাটা কেমন হতে পারে এবং কতগুলো আসন রয়েছে এখানে সেই বিষয়টি। দ্বিতীয়ত আমরা এখানে দেখব গত প্রিভিয়াস 2 বছরের আমি এখানে পরিসংখ্যান নিয়ে এসেছি। এই পরিসংখ্যানগুলো বা এই যে তথ্যগুলো দেখছো তোমরা, এই তথ্যগুলো সবগুলো আমার স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করা, কারণ আদমজীতে আমার বেশ কিছু স্টুডেন্ট রয়েছে, তাদের কাছ থেকে কালেক্ট করে মূলত তোমাদের উদ্দেশ্যে এবং তোমাদের চাহিদার প্রেক্ষিতে আমার এই ভিডিও, গত বছর যে ভিডিওটা আমি দিয়েছিলাম এখানে তোমরা দেখবা যে অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে আদমজী কলেজের পরবর্তী বছরের তথ্যগুলো চাই বা কিভাবে ভর্তি হব, এই যে বিষয়গুলো। তো সেই চাহিদার প্রেক্ষিতে মূলত আমি এই তথ্যগুলো আমার স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করে এখানে উঠিয়েছি। এবং তৃতীয়ত আমরা দেখব খরচ, অর্থাৎ হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার পরে বা ভর্তির সময়কাল থেকে শুরু করে কি ধরনের কস্ট তোমার হতে পারে সেই বিষয়টি। একই সঙ্গে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন সবটাই দেখবো আমরা। এরপরে আমরা এখানে দেখার চেষ্টা করব আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সেশন ফি, মাইগ্রেশন, পরীক্ষার ফি এবং আবাসন ব্যবস্থা কেমন। ট্রান্সফার সিস্টেমের একটা সিস্টেম আছে যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দেখা যাচ্ছে যে তোমার একটা স্বপ্নের কলেজ, কিন্তু তুমি কোনো একটা কারণে তুমি ভর্তি হতে পারছো না, বা তোমার কোনো নম্বরের কারণে 2-1 নম্বরের কারণে তুমি ভর্তি হতে পারো নাই, সেক্ষেত্রে তোমার মনের মধ্যে একটা আক্ষেপ রয়েছে, তাহলে তুমি কিভাবে এখন ভর্তি হবা সেই বিষয়টিও নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ আমরা দেখব আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তুমি আসলে কেন ভর্তি হবা, এই কয়েকটি বিষয়ের ডিটেলসটা আমরা জানার চেষ্টা করব। প্রথমত আমরা দেখব আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ভর্তির যোগ্যতা ও আসন সংখ্যা। এখানে বিজ্ঞান বিভাগে যোগ্যতা, অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগে অ্যাপ্লিকেশন করতে চাও তোমার অ্যাটলিস্ট A+ পেতে হবে। তোমার হচ্ছে নন মেজর সহ, নন মেজর বলতে হচ্ছে চতুর্থ বিষয় সহ অ্যাটলিস্ট A+ পেতে হবে। এবং ব্যবসায় বিভাগের ক্ষেত্রে 4.75 পেতে হবে এবং মানবিক বিভাগের ক্ষেত্রে 4.75 পেতে হবে। এখানে আমাদের গত অর্থাৎ প্রিভিয়াস যে ইয়ারগুলো ছিল, গত বছরের পূর্বের বছর অর্থাৎ হচ্ছে 2023-24 এবং 2022-23 যে সেশনগুলো ছিল সেখানে কিন্তু 4.75 ছিল, 4.50 ছিল এখানে, এটা উন্নীত করে 4.75 করানো হয়েছে। তো এই ছিল মূলত বিজ্ঞান বিভাগ, ব্যবসায়িক বিভাগ, মানবিক বিভাগের ভর্তির যে যোগ্যতাটা সেটা। এখন কথা হচ্ছে আমরা আসন সংখ্যা দেখার চেষ্টা করব। এখানে দেখুন বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের টোটাল বর্তমানে গতবার ভর্তি নিয়েছে 2200 আসনে, গতবার ভর্তি নিয়েছে 2200 আসনে শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। এটা আপনার কম বেশি হবে না, কারণ আমার স্টুডেন্টের কাছ থেকে এটা কালেক্ট করা। বাট এই ইংলিশ ভার্সনে টোটাল 1000 স্টুডেন্ট রয়েছে বিজ্ঞান বিভাগে। স্টুডেন্ট বলতে হচ্ছে এখানে সিট সংখ্যা রয়েছে, ভর্তি ক্যাপাবিলিটি। এবং ব্যবসায়িক বিভাগে বাংলা ভার্সন 550টি আসন রয়েছে, ইংলিশ ভার্সনে 120টি আসন রয়েছে এবং মানবিক বিভাগে বাংলা ভার্সনে 400টি আসন রয়েছে। এই সংখ্যাগুলো একটু কম বেশি হতে পারে, আপডেট হতে পারে এবারের জন্য। তো তোমরা মিনিমাম একটা সংখ্যা, আসন সংখ্যা ধরে নিতে পারো, এই যে সংখ্যাটা তোমরা দেখছো এই সংখ্যাটা।
এখন সবগুলো যোগ করে দেখবা তোমরা যে হচ্ছে নির্দিষ্ট একটা সংখ্যা পাবা। তো তোমাদের যার যে ভার্সনে আছো, তোমরা কেউ বাংলা ভার্সনে থাকতে পারো, কেউ ইংলিশ ভার্সনে থাকতে পারো, কেউ সায়েন্স, আর্টস, কমার্স, সব তথ্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ কিন্তু একই এর মধ্যে। এরপরে আমরা দেখব যে আসলে গত 2 বছরে, প্রিভিয়াস 2 বছরে তোমাদের যারা সিনিয়র আছে, এখন আদমজীতে পড়াশোনা করছে বা এবারে পরীক্ষা দিচ্ছে, তাদের ভর্তির সময় কি ধরনের মার্কস তারা ক্যারি করেছিল এবং কত মার্কসে তাদের চান্স হয়েছিল সেই বিষয়টি আমি এখানে শুধু বিজ্ঞান পার্টের অর্থাৎ বিজ্ঞান বিভাগের বা সায়েন্সের শুধু ক্যালকুলেশনটা আমি এখানে নিয়ে এসেছি। কারণ যদি আমি আর্টস, কমার্স বা হচ্ছে মানবিক বিষয় সবগুলো যদি উঠাইতে চেষ্টা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এখানে শুধু বিজ্ঞান পার্টটা নিয়েছি, বিজ্ঞান বিভাগের। দেখো তোমাদের 2023-24 সেশনে তোমাদের যারা সিনিয়র ছিল তাদের ক্ষেত্রে এখানে সিভিল, এখানে আদমজীতে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সিভিল আর এসকিউ কোঠা, যেটা 2 ধরনের স্টুডেন্টই এখানে পড়াশোনার সুযোগ রয়েছে। আর্মি শাসিত প্রতিষ্ঠান, তারপরেও এখানে সিভিল যারা রয়েছে তাদের পড়াশোনা করার সুযোগ রয়েছে। এবং এই সিভিল এবং এই যে এসকিউ কোঠা যে রয়েছে এদের মধ্যে বিস্তার একটা পার্থক্য রয়েছে। আমরা এখানে দেখব যে খরচের ক্ষেত্রে বিস্তার একটা ব্যবধান রয়েছে। সুতরাং যারা সিভিল থেকে আসবেন তারা খরচের বিষয়টা মাথায় রেখে আসতে পারেন। যারা মিডল ক্লাস বা নিম্ন ক্লাস থেকে আসবেন তাদের ক্ষেত্রে বলছি, যারা হায়ার ক্লাস থেকে আসবেন তাদের তো আসলে প্রবলেম নেই, অর্থাৎ যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, অর্থনৈতিক সচ্ছল রয়েছে তাদের তো কোনো প্রবলেম নেই। সমস্যা হচ্ছে যারা হচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে মূলত সমস্যা। তাদের ক্ষেত্রে আমি বলবো এই খরচের পার্টটা খুব মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবেন। তো এই সিভিল আর এসকিউ বলতে হচ্ছে যারা আর্মিতে যারা রয়েছেন বা আর্মি থেকে রিটায়ার করেছেন, নৌবাহিনী আছে, বিমান বাহিনী রয়েছেন, বা আপনার হচ্ছে আদমজীতে চাকরি করেন বেসামরিক, এ ধরনের কিছু কোঠা রয়েছে। সেই বিষয়গুলি আমরা এই কোঠা কে কত পার্সেন্ট পাচ্ছেন এই বিষয়টা আমরা যখন নতুন সার্কুলার দেওয়া হবে তখন আমরা কথা বলবো। হয়তোবা আজকে যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে যায়, হয়তোবা খুব তাড়াতাড়ি ভর্তির যে সিস্টেমগুলো চালু হবে, তখন আমি আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কে কত পার্সেন্ট কোঠা পাচ্ছেন আদমজীতে। তো এই সিভিল থেকে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টে 1218 নম্বর নেওয়া হয়েছে, সর্বনিম্ন 1218 নম্বর নেওয়া হয়েছে। এরপরে এসকিউ কোঠা নেওয়া হয়েছে 1140 নম্বর। এবং যখন সিভিল কোঠা থেকে 1218 অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট নেওয়া শেষ হয়েছে, যখন সেকেন্ড মেরিট লিস্টের জন্য প্রজ্ঞাপন দেওয়া হলো তখন 1209 পর্যন্ত এসেছে, অর্থাৎ 1218 থেকে 1209 পর্যন্ত এসেছিল। এবং এসকিউ কোঠা এসেছিল 1140 থেকে 1105 এসেছিল 2023-24 শিক্ষাবর্ষে। এরপরে আমরা 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের সিনিয়র যারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে ফার্স্ট মেরিট লিস্টে এসেছিল 1216 নম্বর সিভিল থেকে, এবং ফার্স্ট মেরিট লিস্টে এসকিউ কোঠা এসেছিল 1170 নম্বর। অর্থাৎ এই সময় কিন্তু মার্কসটা একটু বেশি ছিল 24-এর চেয়ে। 2025 সালে তোমরা যারা 2024-25 সেশনে যারা ভর্তি হয়েছে তোমাদের সিনিয়র, তাদের ক্ষেত্রে মার্কসটা কিন্তু বেশি ছিল। এরপরে আমরা আসি 2024-25 শিক্ষাবর্ষে 1205 হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টে, এখানে কিন্তু মার্কসটা একটু কমে এসেছে। এরপরে এসকিউ কোঠাতে ছিল 1040। এই যে 1040 মাঝে মাঝে আমি অনেকের কাছ থেকে শুনতে পেরেছি এই 1040 এই নাম্বারটা আরো একটু কম ছিল, 1038 বা 35 এ ধরনেরও ছিল। তো আমি এভারেজ একটা রাউন্ড ফিগার দেওয়ার চেষ্টা করেছি এখানে 1040 নম্বর। অর্থাৎ আমরা এইখান থেকে যে বিশ্লেষণে আসতে পারি সেটা হচ্ছে তোমাদের যাদের 1200 যারা সিভিল থেকে আসবে, তোমাদের যদি 1220 নম্বর তোমরা ক্যারি করো তাহলে তোমরা কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে আদমজীর নাম দিতে পারো এবং তোমাদের এখানে চান্স হওয়ার সমূহ একটা সম্ভাবনা রয়েছে। এবং যাদের এসকিউ কোঠা রয়েছে তাদের কিন্তু তোমরা হচ্ছে 1150 বা 1160 যারা পাবা তারা কিন্তু এই আদমজীতে ফার্স্ট মেরিট লিস্টে চয়েস দিতে পারো। এবং সেকেন্ড মেরিট লিস্টে আমি বলি
তোমরা যারা 1200 নম্বর পাবা তারাও কিন্তু এই আদমজী কলেজের ফার্স্ট সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের চান্স হতে পারে। এবং এসকিউ যারা রয়েছে তাদের কিন্তু তোমাদের এখানে 1050 আমি ধরে নিচ্ছি। এবং আমাদের রেজাল্ট হওয়ার পরে সামগ্রিক একটা আমরা ডিসিশন নিতে পারবো যে আসলে এবারে কত হতে পারে। তোমরা এই কারণে তোমরা রেজাল্ট পাওয়ার পরে যারা তোমরা আমার এই ভিডিওটি দেখতে পাবা বা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির ইচ্ছুক রয়েছে তারা কমেন্ট করতে পারো যে আসলে মার্কসটা এবারে কত হতে পারে, তাদেরকে জানানোর চেষ্টা করব। তার মানে আমরা এখান থেকে আদমজীর ভর্তির যে ন্যূনতম যে মার্কসটা লাগবে অ্যাটলিস্ট তুমি কিন্তু একটা ভালো একটা অলরেডি ধারণা পেয়ে গেছো। তো এখন আমরা দেখব খরচের বিষয়টা। দেখো এই যে খরচের তোমরা যে বিষয়টা দেখছো এটা জাস্ট আমি বিভিন্ন মাধ্যম থেকে এটা সংগ্রহ করা। এই সংখ্যাটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের, সুতরাং এটা কিন্তু আপডেট হতে পারে, কারণ আমাদের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই আপডেট হচ্ছে। তো আমি জাস্ট এখানে যে সংখ্যাটা লিখছি এই সংখ্যাটা কম বেশি হতে পারে, ওকে। তবে এইটাকে বেস ধরে তোমরা ক্যালকুলেশনটা করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। দেখো বাংলা ইংলিশ ভার্সনের জন্য, বিজ্ঞান বিভাগে ইংলিশ ভার্সনের জন্য যারা সিভিল থেকে আসবে তাদের ভর্তি ফি ৯৫৩৭ টাকা, এবং যারা এসকিউ কোঠায় আসবে ইংলিশ ভার্সনে তাদের ৯০৮৭ টাকা। এটা অনলি ভর্তি ফি। এরপরে আসি ৩৫০০ টাকা সিভিলের মাসিক ফি, মাসে যেটা বেতন দিতে হয় কলেজকে সেটা ৩৫০০ টাকা, এবং এসকিউ কোঠা দিতে হয় ১৮৭৫ টাকা। অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এসকিউ কোঠাতে মানে 50% আর কি মাসিক যে বিষয়টা, মাসিক বেতনের যে বিষয়টা এটা 50%। বাট এই যে ভর্তি ফিটা এটা কিন্তু কাছাকাছি একটা আমাদের অ্যামাউন্ট। এরপরে আমরা আসি বাংলা ভার্সনের ক্ষেত্রে। তোমরা যারা বাংলা ভার্সনে ভর্তি হতে চাচ্ছ তাদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে তোমরা দেখো ভর্তি ফি বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক তিনটার ক্ষেত্রে এর পাশাপাশি যে অ্যামাউন্টটা আমি এখানে লিখেছি এই অ্যামাউন্টের পাশাপাশি একটা ভর্তি ফি এখানে রয়েছে, যেমন ৯০১২ টাকা এবং ৭৬৬২ টাকা। এটা ভর্তির ফি। কাদের ভর্তি ফি? বিজ্ঞান বিভাগের, বাংলা ভার্সনের বিজ্ঞান বিভাগের, বাণিজ্য এবং মানবিকের, ওকে। এরপরে আমরা আসি মাসিক ফিটা কত করে। বিজ্ঞান বিভাগের যেমন সিভিল থেকে যদি আসি এই পার্টটা কিন্তু সিভিলের, আর এই পার্টটা আমাদের এসকিউ কোঠার। বিজ্ঞান বিভাগের সিভিলের ক্ষেত্রে মাসিক বেতনটা ২৫২৫ টাকা, এবং বিজ্ঞান বিভাগের এসকিউ কোঠার মাসিক বেতন ১১২৫ টাকা। দেখো এখানে তোমরা দেখলে বুঝতে পারছো যে মাসিক ফিটা এখানে একদম অর্ধেক কিন্তু এসকিউ কোঠার ক্ষেত্রে। এরপরে যদি আমরা আসি বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে, এখানে ২৫৭৫ টাকা, এবং এটা কিন্তু মাসিক ফি, এবং ১০২৬ টাকা এটা মাসিক ফি। এটা এসকিউ কোঠার ক্ষেত্রে, এবং এটা আমাদের সিভিল যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এই ছিল মূলত খরচের যে বিষয়টা। এই খরচগুলো তোমরা যদি যোগ করো তাহলে প্রতি বছর তোমার কি ধরনের খরচে যেতে পারে বা পার মান্থ তোমার কি ধরনের কস্ট বহন করতে হতে পারে সেই বিষয়টি তোমার কিন্তু চলে আসবে। এরপরে আমরা আসি সেশন ফি। দেখো এই সেশন ফিটা যখন তুমি অন্যান্য কলেজে ভর্তি হবা, ঢাকা শহরের অন্যান্য কলেজে বা বাইরের যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে ভর্তি হবা, তখন তোমার 2টা সেশন ফি দিতে হয়। বাট আদমজী কলেজে যখন তুমি ভর্তি হবা তখন তোমাকে 4টা সেশন ফি দিতে হবে। এই 4টা সেশন ফি কিভাবে নেওয়া হয় আমি যদি একটু বলি। এই 4টা সেশন ফি টোটাল অ্যামাউন্ট ৩০,০০০ টাকা। এটা কম বেশি হতে পারে। ৩০,০০০ টাকা। এই ৩০,০০০ টাকার প্রথম বছর অর্থাৎ ফার্স্ট ইয়ার যখন তুমি ভর্তি হবা তখন ভর্তির সময় দিতে হবে তোমাকে ৮,০০০ টাকা, এবং বছর শেষ হওয়ার আগেই অর্থাৎ যখন তুমি ফাইনাল পরীক্ষা দিবা তার সঙ্গে তোমাকে দিতে হবে ৭,০০০ টাকা। এইভাবে প্রথম বছর তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে ১৫,০০০ টাকা, এবং পরবর্তী বছর তোমার কাছে নেওয়া হচ্ছে আবার সেম সিস্টেমে ১৫,০০০ টাকা। এই টোটাল ৩০,০০০ টাকা 4টা সেশন ফি নেওয়া হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, অর্থাৎ সাপ্তাহিক পরীক্ষা বলেন, মাসিক পরীক্ষা বলেন, যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এখানে টোটাল ১২০০ বা ১,০০০ টাকা বা ১৫০০ টাকা এ ধরনের একটা পরীক্ষার ফি দিতে হয়। অর্থাৎ বছরে এখানে 3টা বা 4টা পরীক্ষা অনুষ্ঠিত হয় এ ধরনের।
এরপর হচ্ছে আমরা যদি আসি আবাসন ব্যবস্থা। দেখো, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ব্যক্তিগত বা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অভ্যন্তরে কোনো আবাসন সিস্টেম নেই। তবে নির্ঝর ক্যান্টনমেন্টে কিছু প্রজন্ম বা বিভিন্ন ধরনের বিভিন্ন নামে কিছু বিল্ডিং রয়েছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো সিটের জন্য। সেক্ষেত্রে কর্তৃপক্ষ ডিসাইড করবে তোমার হচ্ছে বাসার ডিস্টেন্স, তোমার নম্বর, বা তোমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, এই সকল বিষয় বিবেচনা করে মূলত তোমার এখানে আবাসন ব্যবস্থার সিস্টেমটা বা আবাসন তোমার নামে বরাদ্দ হতে পারে। আর যদি তুমি বাহিরের মেসগুলোতে থাকো, তোমার আত্মীয় স্বজনের বাসায় তুমি থেকে পড়াশোনা করতে পারো। তবে যদি তুমি বাহিরের ম্যাচে থাকো, সেক্ষেত্রে আমি একটু অ্যামাউন্টের বিষয়টা যদি বলি, যদি তুমি মিডল ক্লাসের একটা মেসে থাকো, মেসে থেকে পড়াশোনা কন্টিনিউ করতে চাও, সেক্ষেত্রে তোমার বর্তমান বাজারের যে অবস্থা তাতে 8,000 টাকার নিচে তুমি পারবা না। অ্যাটলিস্ট তোমাকে 8,000 টাকা ধরে রাখতে হবে পার মান্থ, শুধু ম্যাচ খরচ বাবদ এইটা। এরপরে যদি তুমি আরেকটু হায়ার লেভেলের ম্যাচে থাকতে চাও বা বাসা থাকতে চাও, সেক্ষেত্রে তোমার হয়তো বা এই অ্যামাউন্টটা 10,000-এ গিয়ে দাঁড়াবে বা 9,000 প্লাস হবে আর কি। অর্থাৎ তোমার এখানে ভালো মানের একটা ম্যাচে থাকতে গেলে 9 থেকে 10,000 টাকা তোমাকে গুনতে হবে পার মান্থ। এবং যদি তুমি মিডল ক্লাসের একটা ম্যাচে থাকতে চাও, সেক্ষেত্রে তোমার এখানে 8,000 টাকা হলেই তুমি এখানে কাভার করতে পারবা। এই হচ্ছে আবাসন সিস্টেম। এরপরে তোমরা যারা ভর্তি হতে পারবা না, দেখা যাচ্ছে যে তোমার অনেক আশা কিন্তু তুমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে পারছো না। অনেকে থাকে না যে আমার স্বপ্নের কলেজ আদমজী, আমি আদমজীতে ভর্তি হব, বাট 2-1টা নম্বর কম বেশির কারণে তুমি ভর্তি হতে পারছো না। সেক্ষেত্রে আসলে তোমার করণীয় কি? বিগত বছরে যে সিস্টেমটা চালু ছিল সেটা হচ্ছে মাইগ্রেশন সিস্টেম বা ট্রান্সফার সিস্টেম বলে এটাকে। ট্রান্সফার সিস্টেমটা আরো একটু কমপ্লেক্স। মাইগ্রেশন সিস্টেমটাতে যদি আমি বলি, এর আগে আমরা দেখেছি আমার কিছু স্টুডেন্ট অন্যান্য কলেজ থেকে আদমজীতে এসেছে, মানে যারা ভর্তি হতে চেয়েছিল, আপ্রাণ চেষ্টা করেছিল আদমজীতে ভর্তি হওয়ার জন্য, কিন্তু পায়নি, অর্থাৎ নম্বর কমের কারণে তারা পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে এসেছে। যেমন ধরুন তোমার মার্কস এসেছে 1215, এখানে দেখা গেছে যে ফার্স্ট মেরিট লিস্টে তোমার হচ্ছে 1218 নিয়েছে, তাহলে তুমি 3 নম্বরের জন্য চান্স পাচ্ছ না। এখন তাহলে তোমার ভর্তি হয়েছে অন্য কলেজে, অর্থাৎ তুমি অন্য কলেজে ভর্তি কিন্তু তোমাকে নিশ্চয়ন করতে হবে। তোমার যখন রেজাল্ট আসবে তোমাকে কিন্তু ভর্তির বিষয়টা নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে কিন্তু তোমার ভর্তি আবার বাতিল হবে এবং নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয়। এটা গত বছর সিস্টেমটা আমি বলে দিচ্ছি। এখন তুমি ধরো বিএফ শাহিন কলেজ ঢাকাতে তোমার চান্স হয়েছে 1215 নিয়ে, এখন তোমার তো টার্গেট আদমজী। এখন যখন তুমি অ্যাপ্লিকেশন করবা, তখন কিন্তু মাইগ্রেশন অন নামে একটা বাটন রয়েছে। এই বাটনটা যেখানেই তুমি অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করার সময় প্রত্যেক স্টুডেন্টকে আমি সাবধান করে দিব যে দোকানদাররা যা বলবে তা তোমরা করবা না। কারণ এখানে দোকানদার যারা রয়েছেন তারা কিন্তু এই মাইগ্রেশন বা এটা সেটা কিভাবে কি করলে কোনটা করলে ভালো হবে এত কিছু তারা বুঝে না। তাদেরকে তুমি তাদেরকে গাইডলাইন দিবা যে আমার এটা পূরণ করেন, ওটা পূরণ করেন। এখন বর্তমানে অনলাইন সিস্টেম, আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে তুমি সকল তথ্য পাবা। যখন তোমার হচ্ছে সার্কুলার দেয়া হবে, সার্কুলারের পর থেকে তুমি ভর্তির সকল তথ্য পাবা। সুতরাং তুমি আমার এখান থেকে এই তথ্যগুলো কালেক্ট করে আমার ভিডিও বেশ কয়েকবার দেখার পরে তুমি দোকানে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করতে পারো। আর তুমি বাসায় যদি তোমার কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, সেক্ষেত্রে তুমি বাসায়ও ফর্মটা ফিল আপ করতে পারো। কখনোই ফর্ম ফিল আপ করতে ভুল করা যাবে না, এটা খুবই সেন্সিটিভ বিষয়। একটা ভুলের কারণে তুমি তোমার পছন্দের যে কলেজটা, এই কলেজে তুমি ভর্তি হতে পারবে না। কারণ গত 2 বছর তুমি কিন্তু একটা টার্গেট নিয়ে বড় হচ্ছ বা একটা টার্গেট নিয়ে পড়াশোনা করছো যে আমি ঢাকায় ঢুকবো, আমি এখন এলাকায় আছি, ঢাকায় ঢুকবো, সেই অনুপাতে তুমি পড়াশোনা করছো। সবকিছুই তোমার ঠিক আছে, মার্কসও ঠিক আছে। যদি তুমি কোনো একজন দোকানদারের ভুলের কারণে সেই মাসুলটা তোমাকে দিতে হয়, এটা কিন্তু ফুল লাইফটা তোমাকে সাফার করাবে আর কি। তো এই কারণে আমি বলি, এখন অনলাইন জগৎ, তুমি যদি কোনো কিছুই না জানো, ইউটিউবে সার্চ দিলে তুমি অনেক ভালো ভালো ইনফরমেশন তুমি পাবা। বিশেষ করে আমার এই চ্যানেলে ক্যান্টনমেন্ট অঞ্চলে যেমন আদমজী আছে, বিএফ শাহিন আছে, ঢাকা ক্যান গার্লস আছে, তারপরে নেভি কলেজ যেটা আছে, পুলিশ শহীদ স্মৃতি কলেজ রয়েছে, এই যে কলেজগুলো, এই কলেজগুলোর সঠিক তথ্য আমার এখানে তুমি অনায়াসে পাবা। এরপরে রাজুক রয়েছে এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজ রয়েছে, এই কলেজের তথ্যগুলো ঢাকা কলেজ রয়েছে এবং বিজ্ঞান কলেজ রয়েছে।
এই কলেজের সকল তথ্য আমার এখানে তুমি পাবা। সুতরাং তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আগে আমার এই চ্যানেলের ভিডিওগুলো পেতে। তো এখন বিষয়টা হচ্ছে তুমি কেন আসলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হবা, আসলে কেন তোমার আসলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়া উচিত। তোমার অনেকে মত পার্থক্য বিভিন্ন ধরনের থাকতে পারে, তবে কেন আসলে তোমার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়া উচিত সেটা বিষয়টা আমি বলে দিচ্ছি। প্রথমত, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এখানকার যে শৃঙ্খলা, আমরা আসলে কেউই চাই না যে আসলে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকতে। আমরা চাই স্বাধীন, এটা সবাই চাই। বাট বেশি স্বাধীনতা, আমি যদি স্বাধীনতাটাকে আমার সাধ্য মতো ইউজ করতে পারি সেক্ষেত্রে স্বাধীনতাটা ঠিক আছে। যদি আমি এমন স্বাধীনতা পেয়ে গেছি, আকাশ হাতে পেয়ে গেছি, অর্থাৎ আমি যা ইচ্ছে তাই করতেছি, আমি আমার স্বাধীনতাটাকে কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে কিন্তু তোমার এই স্বাধীনতার দরকার নাই। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এ ধরনের এমন একটা কলেজ যেখানে তোমাকে বাধ্য করা হবে যে তুমি এটা করো বা এটা করো বা এটা করো। এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজে যখন তুমি ভর্তি হবা, ভর্তি হওয়ার পর তোমাকে জানতে হবে, তুমি এইটুকুই শিওর হবা যে তোমার এ প্লাস নিশ্চিত। আর যাই হোক, এ প্লাস নিশ্চিত। যদি তুমি এ প্লাস নিতে না চাও ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ তারপরেও তোমাকে চেষ্টা করবে একটা এ প্লাস দেওয়ার জন্য। কারণ এখানে যারা ভর্তি হয় তারা ম্যাক্সিমামই এ প্লাস পায়। ম্যাক্সিমাম বলতে সবাই এ প্লাস পায়, সহজ কথা। এখন কথা হচ্ছে, যারা সবাই কি পড়াশোনা করে, আমরা দেখেছি আমার 2011 সাল থেকে আমি এই আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সঙ্গে যুক্ত আছি। তো এই আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আমি বেশ কয়েক ধরনের, যদি আমি স্টুডেন্ট ক্যাটাগরি করি তো অনেক ধরনের আমি এখানে স্টুডেন্ট পাবো। একটা, দুটা বা তিনটা শ্রেণীতে ক্লাসিফাই করে কখনো আমি স্টুডেন্টের যে ক্যাটাগরিটা ক্যালকুলেশন করতে পারবো না, এত ধরনের স্টুডেন্ট এখানে আছে। তো স্টুডেন্টের ধরন যাই থাক, সবাই কিন্তু অবশেষে আলটিমেটলি কি পাচ্ছে, এ প্লাস পাচ্ছে। এ প্লাস পাওয়া আর হচ্ছে চান্স পাওয়া কিন্তু দুইটা আলাদা জিনিস, বা এডমিশন পরীক্ষাগুলোতে ভালো করা দুইটা একদম আলাদা জিনিস। তো এডমিশনে চান্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট বেশি নম্বরের দরকার, সেটা তুমি আদমজী থেকে অনায়াসে পাবা। তারপরে তুমি কি করবা এডমিশনের সময় সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমরা দেখবো যে আসলে কেন তুমি এই আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হবা সেই বিষয়টি। প্রথম কথা হচ্ছে, এটি ঢাকা শহরে একদম প্রাণকেন্দ্রে ক্যান্টনমেন্টে অবস্থিত। একদম সুন্দর পরিবেশ, নিবিড় পরিবেশ। এই পরিবেশ ঢাকা শহর কেন, বাংলাদেশে কোথাও তুমি পাবা না, একমাত্র খুব ভালো একটা পরিবেশ। এখানে দেখো তোমার হচ্ছে 2000 তোমরা যে ভিডিওটা দেখছো এখানে, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এই যে গণিতের কুড়ে ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখছো। আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে তোমরা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ বা ভর্তি হবা, সকলের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের অনলাইন ব্যাচ রয়েছে এবং অফলাইন ব্যাচ রয়েছে। তোমরা যারা মিরপুরে থাকো, মিরপুর 14 বা কচু খেতে থাকো, তোমরা কিন্তু অনায়াসে মিরপুর 2-এ এসে আমার এই ব্যাচগুলোতে অফলাইনে পড়তে পারো। এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তারা কিন্তু অনলাইনে আমার এই কোর্সগুলো করতে পারো। তো এইখানে দেখো 2021 সালের ঘটনা বলি আমি। 2021 সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে টোটাল এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 2315 জন এবং পাশ করেছে 2315 জনই এবং এ প্লাস পেয়েছে 2148 জন। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে 2148 জন এ প্লাস পেয়েছে, অর্থাৎ 2315 জনের মধ্যে মানে 100% পাস করেছে, এ প্লাসও প্রায় 100% এর কাছাকাছি। তার মানে এইখানে এই যে 2148 জন এ প্লাস পেয়েছে, এখানে সায়েন্স থেকে যতজনই মানে পরীক্ষা অংশগ্রহণ করেছে ততজনই এ প্লাস পেয়েছে। ওকে, এরপরে আমরা আসি 2022 সালে। এখানে 2403 জন এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং 2403 জনই পাস করেছে এবং 2274 জন এ প্লাস পেয়েছে। তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 24 জনের মধ্যে যদি 2274 জন এ প্লাস পায়, তার মানে তুমি যদি ভর্তি হও তুমি তো এখানে এ প্লাস পাবে, এটা 100%। এরপরে 2023 সালে এখানে দেখো, 23 সালে 2370 জন অ্যাপ্লিকেশন পরীক্ষা অংশগ্রহণ করেছে, 2369 জন এখানে একজন ফেল করেছে কোনো একটা কারণে,
এবং 2052 জন এখানে এ প্লাস পেয়েছে। এখানে একটু এ প্লাসের মানটা এই বছর একটু কমেছে 2023 সালে। এবং 2024 সালের যে ঘটনাটা সেটা হচ্ছে 2421 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 2401 জন এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং 2401 জনই পাস করেছেন এবং এ প্লাস পেয়েছে 2226 জন। এই যে তোমরা সংখ্যাটা দেখছো, তুমি যদি বাংলাদেশের পুরো বাংলাদেশের একটা পরিসংখ্যান করো, সেখানে কিন্তু এত সংখ্যক স্টুডেন্ট এ প্লাস পাওয়া, এই সংখ্যাটা খুবই কম পাবা। দুটা বা একটা কলেজ পাবা। আমরা এর আগে দেখেছি বাংলাদেশে বেশ কয়েকবার শীর্ষস্থানে গিয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ইন্টারমিডিয়েটের রেজাল্টটা। সুতরাং তোমরা যারা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে ইচ্ছুক, তারা অবশ্যই এখানে চয়েস ফর্মে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নাম দিবে এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ভর্তির যে কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক করবে। ডিসপ্লেতে তোমরা আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে নক করলেই অথবা ভিডিওর কমেন্ট বক্সে তোমরা নক করতে পারো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে ঢাকা ক্যান্টনমেন্ট বা বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো কলেজ নিয়ে। আল্লাহ হাফেজ।